ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, আবার নতুন করে সেই পুরনো ইতিহাস ফিরে আসলো। অনেক দিন ছিল ওয়াইটিতে এই কেস কামারি এই বিষয়টা ছিল না, নতুন করে আবার উঠে আসলো। আমি মন্দিরাকে জিজ্ঞেস করতে চাই, ঠিক কোন কোন থানায় কেস করেছে আর কার কার এগেনস্টে কেসটা করেছে। না, দুজনকে তো পার্টিকুলার বোঝা গেছে কোন দুজনের এগেনস্টে তুমি কেস করছো, বাকি কার কার এগেনস্টে করেছো আর কোন কোন থানায় করেছো। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো কালকে দেখলাম যে মন্দিরার ছদ্দি ভাই ভিডিও করেছে এবং তার প্রচুর অভিযোগ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে প্রচুর অভিযোগ। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই, এই যে এতগুলো এলিগেশন এনেছে আমাদের এগেনস্টে, মানে আমরা ওকে বেছে বেছে খাই, কিন্তু ও আমাদের নিয়ে কখনো কন্টেন্ট করে না। ও সবসময় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করে, কারণ ওর মধ্যে ট্যালেন্ট আছে বস, বুঝতে হবে। আমাদের মধ্যে তো ট্যালেন্ট নেই, তাই আমরা ওই কন্টেন্টের জন্য কামড়াকামড়ি করি। ওকে তো কন্টেন্টের জন্য কামড়াকামড়ি করতে হয় না, তো সেই কারণে ও কাউকে নিয়ে করে না, বাট আমরা ওকে নিয়ে করি। আর ও আমাদেরকে নজর আন্দাজ করে, মানে দেখেই না, মানে পাত্তাই দেয় না, বুঝতে পেরেছো। আর তারপরে ওর এগেনস্টে এফআইআর হয়েছে, কেস এরকম একটা কিছু শোনা গেছে। তো ওর এগেনস্টে হয়েছে। এবার ওরা মানে ও আর মন্দিরা, ওরা মানে ও তো ডিরেক্টলি বলেছে আমরা মানে ও আর মন্দিরা, এরাও চাইলে তার এগেনস্টে পাল্টা কেস করতে পারে, বুঝতে পেরেছো। এবার কেসটা কার এগেনস্টে করবে? মারুপম্পমের এগেনস্টে কেস করবে। আর এখানে তো সুদেবী ডিরেক্টলি বলেই দিয়েছে, সুদেবীকে নাকি পম্পম ছিল কাহানি করেছে। সুদেবীর অনেক কিছু করেছে, অনেক প্রুফ টুফ আছে সুদেবীর কাছে, তো নিশ্চয়ই উল্টো দিকের মানুষগুলোর কাছেও এরকম অনেক কিছু আছে। তো আমি একটা কথা বলতে চাই সুদেবীকে, সেটা হলো গিয়ে যে এই যে সুদেবীর এগেনস্টে যে ব্যাপারগুলো উঠে আসছে, তার মধ্যে অ্যাবনর্মাল কোন জায়গায় আছে সেটা একটু সুদেবীর কাছে জানতে চাই। আর সুদেবী যে এলিগেশনগুলো আনছে বাকি মানুষদের এগেনস্টে, সেইখানে তার কথায় কতটা ভিত আছে সেটাও জানতে চাই। তার কারণ হলো গিয়ে, এই যে সুদেবীর প্রথম অভিযোগ যে আমরা ওকে নিয়ে ভিডিও করি, ও শুধুমাত্র ব্লগারকে নিয়ে ভিডিও করে, আমাদের মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ও ভিডিও করে না। তো এবার আমি বলছি যে তোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করার প্রয়োজনটা কিসের জন্য পড়বে? কারণ তোকে নিয়ে আমরা ভিডিও করি, তার রিজন হলো এটাই, তুই সব ব্লগারদের চাটতে যাস। আমরা তো কাউকে চাটতে যাই না। দেখ এমএসএল বল, এমএসএলকে নিয়ে যেটা হচ্ছে তোর ক্ষেত্রেই হয়েছে, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে হয়নি। টিনু বল, তাকে তুই চেটেছিস, বেটেছিস, সব করেছিস। ফোকলা বল, তারপরে এই মন্দিরা বল, মারু বল, সবার সাথে তুই এমন সম্পর্ক করিস, সবাইকে তুই বুক দিয়ে পিঠ দিয়ে আগলে রেখে তাদের নোংরামিগুলোকে তুই হাইড করিস। তখন আমরা যখন বলি এটা অন্যায়, তুই তার এগেনস্টে কথা বলিস এটাই ন্যায়। আমি যখন বলেছি এটা ঠিক, তার মানে এটাই ঠিক। দুনিয়া যায় ভাড়বে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি বলেছি ঠিক মানে ঠিক, ওরা এখন ঠিক। ঠিক তার উল্টো মুহূর্তে তোর যখন মনে হবে যে না, এবার ওদেরকে আমি বেচতে পারবো, কারণ ওদের থেকে আমার সমস্ত পার্সোনাল ইনফরমেশন নেওয়া হয়ে গেছে, এবার আমি ওদেরকে পার্সোনাল অ্যাটাক করতে পারি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যে কোনো ক্রিয়েটার হোক, কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করতে পারে না। আমরা সবাইকে কন্টেন্ট করি, যে সমস্ত ব্লগারকে, এই যে মন্দিরাকে কন্টেন্ট করছি, মারুকে কন্টেন্ট করছি, ভিডিওতে কন্টেন্ট করছি, মানে ওদের ভিডিও ধরে আমাদের কন্টেন্ট হচ্ছে। পার্সোনালি মন্দিরা, মারু বা আদার্স যারা আছে, তারা কেউ কিন্তু আমাদের কন্টেন্ট নয়, কারণ তাদের পার্সোনাল লাইফ যেটা রিভিল হচ্ছে না, সেটা নিয়ে কথা বলার রাইটস তোমার আমার কারোর আছে কি? কারণ নেই। তো ভিডিওতে ওরা যেটা বলছে, যেটা তুলে ধরছে, ওদের ভিডিওটা আমাদের কন্টেন্ট হচ্ছে। কিন্তু তুই কি করছিস? তুই ভিডিও নয়, ভিডিওর বাইরে মানে প্রাইভেসি, পার্সোনাল সব কিছু তোর কাছে কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলো করিস বলে যখনই আমরা এইসব ব্লগারদের নিয়ে কথা বলতে চাই, তখন তো তার সামনে তোকে আনতেই হবে, তোকে আসতেই হবে, কারণ তোর হাত ধরেই এদের নোংরামিগুলো ওয়াইটির মার্কেটে বিক্রি হয়, তোর হাত দিয়ে, তোর মুখ দিয়ে, এবং তোর অন ক্যামেরাতেই তুই সমস্ত প্রুফ দিস, অডিও ভিডিও যা কিছু আসে তোর হাত ধরে। তাহলে এবার এদেরকে নিয়ে যখন আমরা বিচার বিবেচনা করতে যাব, তখন তো সবার আগে তুই আসবি, কারণ তুই একসময় ঢাল হয়ে দাঁড়াবি, আবার আরেক সময় তুই ছুঁড়ে মারবি, তাহলে তুই তো আসবি। এই কারণে তোকে কন্টেন্ট করতে হয়। আর তুই কেন আমাদেরকে কন্টেন্ট করিস না? আমার কথা বালি দাও, আমি খুব ছোটো মোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে বড় যারা আরও আছে, মানে ওর পরে যারা আছে, তাদেরকে তুই কেন কন্টেন্ট করিস না? কারণ তারা তো কারোর সাথে এরকম মানে মাখো চাটাচাটির ব্যাপারটা তাদের মধ্যে নেই। তারা তো কোনো ব্লগারকে এইভাবে বুক দিয়ে পিঠ দিয়ে আগলায় না,
আর কোনো পার্সোনাল অ্যাটাক করে না, পার্সোনাল জিনিসগুলোকে রিভিল করে না, অডিও ভিডিও রিভিল করে না, করে কি? কিন্তু তুই সেটা করিস, এই কারণে তোকে আনা হয়। এবার দ্বিতীয় পয়েন্ট, তোর অনেক অভিযোগ, তোর তো অভিযোগের শেষই নেই, যে তোর নামে যদি কোনো কিছু, যেটা শোনা যাচ্ছে ওয়াইটিতে, যে তোর নামেও একটা এরকম কিছু মানে পড়েছে আর কি, এফআইআর হয়েছে বা কেস হয়েছে এরকম কিছু একটা রানাঘাট থানায়। তো সেখানে তুই তাহলে বসে থাকবি না, তোর কাছেও অনেক এভিডেন্স আছে, এবং তুইও পম্পমের এগেনস্টে শ্লীলতাহানি, তারপরে মন্দিরার কাছ থেকে মারিয়া টাকা নিয়েছে, সেই টাকা ফেরত দেয়নি, এই সমস্ত কিছু মিলিয়ে তুই মানে ইন্ডিভিজুয়াল বলিসনি, তোরা, আমরা, মানে তুই বলেছিস আমরা, তুই আর তোর বুড়ু, আদরের বুড়ু, তোরা চাইলেই কেস করতে পারিস। বলছি কি, এই কথাটা আমি ওয়েট করছিলাম এতক্ষণ এই কারণেই, যে এই যে মন্দিরা একটা কমিউনিটি দিয়েছে যে 9টায় ভিডিও দিতে পারবে না, 3টেতে ভিডিও দেবে এবং ধামাকা ভিডিও আসছে। আমি ভাবলাম কি জানি কি ধামাকা, ভিডিওর ভেতরে গিয়ে দেখলাম সেই মানে কি হরবড়ি থোর না থরবড়ি কি এরকম একটা কিছু বলে না, ওই আর কিচ্ছু নেই ভিডিওর মধ্যে, ওভারঅল কিচ্ছু নেই, রোজ যা দেখা তাই, না কোনো শিক্ষণীয় আছে, না মানুষের ভালো লাগার মতো কিছু আছে, তবুও ঠিক আছে দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরে, ও ওর মতো তুলে ধরেছে, ঠিক আছে। ধামাকা ভিডিও আসছে, স্বামীকে 8 রকম পদ দিয়ে খেতে দিল, পদগুলো হ্যাঁ 8 রকম খাবার তৈরি করেছে, ডেফিনেটলি সবই শর্টকাটের পদ, মানে কষ্ট করে কোনো কিছু তৈরি করা পদ নয়। লাউ পাতা সেদ্ধ দেওয়া, ভেজিটেবিল বয়েল করা, মাছের তেল ভাজা, নিম পাতা ভাজা, মানে সবই কষ্ট করে করা পদ, খুবই কম ছিল ওখানে, শুধু আলু পোস্তটাই দেখলাম, মাছ ভাজা, ডিম সেদ্ধ, এই তো রান্না করেছে। এগুলো রান্না করতে গেলে 3টে বার্নারে কতক্ষণ সময় লাগে, ফটাফটি হয়ে যায়। তবুও যার যার খাবারের রুচি, তার কাছে খাবার নিয়ে কিছু বলার নেই। আর হ্যাঁ একটা কথা বলার আছে, মন্দিরাকে নিয়ে আমি আর কোনো এই ধরনের কথা বলতে চাই না, কারণ ওকে নিয়ে বলে তো কোনো লাভ নেই, ওর দুটো কান কাটা, এটা অনেক আগেই বলে দিয়েছি। একদিকে বরকে নিম পাতা খাওয়াচ্ছে, ভেজিটেবিল বয়েল করে খাচ্ছে, হেলদি খাবার, তাই না? আরেকদিকে মাছের তেল খাওয়াচ্ছে, মাছের তেল নিজে খাচ্ছে, বরকে খাওয়াচ্ছে। মাসে 30 দিনের মধ্যে 10 দিন মাছের তেল ওদের বাড়িতে হয়, 30 দিনের মধ্যে 10 দিন চিকেন হয়, 30 দিনের মধ্যে অন্তত 5 দিন, 4 থেকে 5 দিন মাটন হয়। আবার তারা ডায়েট করে, ডালিয়া খায়, হেলদি খাবার খায়, ভেজিটেবিল বয়েল খায়, মানে এইগুলোর সাথে এগুলো তো একদমই মিসম্যাচ বললেও ভুল হবে। মানে কোথায় মানে কোন দিকের সাথে কোন দিকের তুলনা হয়ে যায়, যার কারণে এই কথাগুলো বলতে হয়, তা না হলে বলতে হয় না। মানে কম্পেয়ারটা কী কারণে করতে হয়, এই কারণে সবই নিজে থালায় সাজিয়ে কন্টেন্ট পরিবেশন করে, তো সবই নিজে সাজিয়ে দেয়, তো যার কারণে বলতে হয়। তো যাই হোক, মন্দিরাকে নিয়ে, মন্দিরের ভিডিও নিয়ে আমি কিছু বলবো না। তো আমি ভেবেছিলাম ধামাকা কিছু, মানে যেমন সেই দিন বলেছিল, যেদিন কন্টেন্ট সাজিয়ে দিয়েছিল, সেদিন সর্দির হয়ে স্ট্যান্ড নিয়েছিল যে ওর সর্দি মারুকে নিয়ে কোনো রকম বাজে কথা বলে না, সেখানে মারুকে অ্যাটাক করার মতো কিছু নেই, তাহলে ওর সঙ্গে ওর সর্দির সম্পর্ক আমরা কেন মেনে নিতে পারছি না, কেন পারছি না? তখন সেদিন যেমন স্ট্যান্ড নিয়েছিল, আজকেও হয়তো বলবে হ্যাঁ আমার সর্দি ঠিকই বলেছে, আমাদের এগেনস্টে কোনো কিছু হলে, কিংবা আমার সর্দির এগেনস্টে কেউ যদি কেস করে বা এফআইআর করে, তাহলে আমি কিন্তু থেমে থাকবো না, আমিও কিন্তু রানাঘাট থানাও বা যেখানে যেখানে দরকার সেখানে এদের নামে আমি কেস করব। হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিয়েছে, পরিশোধ করেনি, মন্দিরের মুখ থেকে কিন্তু একবারও শুনলাম না। এবার দেখো, এই যে সুদেবী কথায় কথায় বলে না, কালকের ভিডিওতেই যেমন বললো, তার মানে মারু এই কাজগুলো করাচ্ছে, মারুর ইচ্ছে ছাড়া তো এগুলো হয় না। কোনো জায়গায় যদি কেস করতে যাওয়া হয়, যে কেস করবে সে যদি না থাকে, অন্য কেউ কি তার নামে কেসটা করতে পারে? সেটা তো হয় না, এটা তো ফ্যাক্ট, এটা হয় না। ঠিক তেমনি মারু তার মানে এগুলো করাচ্ছে, এটা ধরে নিতেই পারি, তারপরে এখন আমরাও ধরে নিতেই পারি। তাহলে মন্দিরা সুদেবীকে দিয়ে এই সমস্ত কথাগুলো বলাচ্ছে যে মারিয়া টাকা ফেরত দেয়নি, তারপরে শ্লীলতাহানির ব্যাপারটা তো ঘটেছে এই সুদেবীর সঙ্গে, এছাড়াও আরও অনেক কিছু। তারপরে রেকর্ডিংয়ের কথাটা এসছে যে মন্দিরার বাড়িতে পম রেকর্ডার অন করে গেছিল, এবং সেটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরে রিভিল হয়েছিল। এবার আমি সুদেবীকে বলি যে তুই তো অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, তোর এত লজিক, বেসিক সেন্সের এত কমতি কেন তোর? মানে বেসিক সেন্সটাও তোর নেই। দেখ একটা কথা বলি, তুই এখানে কালকে যে ভিডিওটা নিজেকে ভদ্র সভ্য প্রমাণ করার জন্য করলি, সেখানে তুই তোর সঙ্গে আমাদের, মানে তুই মন্দিরাকেও প্লাস তোর যে আরও বাকি দিদিরা আছে, 2 দিদি আছে, তাদেরকেও তোরা তুই অ্যাড করে ফেললি। মানে এবার সবাইকে জড়িয়ে ফেললি, সবাইকে মিলেমিশে যেটা হবে আমি একা কেন ফেস করবো, সবাই মিলে ফেস করবো, তোরা তো হরিহর আত্মা। যাই হোক, সেটা খুব ভালো কথা। এবার কথা হলো গিয়ে, ওই যে অডিওটার কথা বলছিস, যে ওর বাড়িতে অডিও নিয়ে গেছিল, সে জিজ্ঞেস না করে রেকর্ডার অন করে আর কি রেকর্ডিং করেছিল কথাগুলো, রেকর্ডার অন করে রেকর্ডিং করেছিল কথাগুলো, এটা যেমন অনেক বড় অন্যায়, কারো পারমিশন ছাড়া তার বাড়িতে গিয়ে তার সাথে হওয়া পার্সোনাল কথাগুলো
কথাগুলো রেকর্ডিং করাটা, যেটা এটা যেমন অনেক বড় অন্যায়, ঠিক তেমনি ওই রেকর্ডিংটা ওয়াইটির হাত পর্যন্ত আসলো কি করে, কে তুলে দিল, সেটাও তো তখন উঠে আসবে। মানে ওই ব্যাপারটা তো এরকম হবে না, কেসটা ওই এক পক্ষই জিতবে এরকম তো হবে না, সওয়াল জবাব তো হবে, তাই না? যে রেকর্ডিং করেছে এটা যেমন অন্যায়, এই রেকর্ডিংটা মানুষ অব্দি পৌঁছালো কি করে, কার হাত ধরে, সে কে, তখন তো মাথা উঠে আসবে। আর মাথা উঠে আসলে ওই মাথার পেছনের খোঁচাগুলোও তো উঠে আসবে। তার মধ্যে তো তুই বাদাছিস কি, এই রেকর্ডিংটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের হাত ধরেই ওয়াইটির প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছিল। ভাগ্যিস সেদিন রেকর্ডিংটা আমি দিইনি, ইচ্ছাকৃত দিইনি, ভাগ্যিস দিইনি। সত্যি ভগবান অনেক জায়গায় আমার বাঁচিয়ে দেয়, আমি দেখেছি অনেক জায়গায় বাঁচিয়ে দেয়। কিন্তু যাই হোক, দিলেও কোনো ব্যাপার ছিল না, হাতে এসেছে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে এসেছে দিয়েছে, তারা কাউকে পার্সোনালি কারো বাড়ি থেকে কোনো কিছু তুলে এনে দেয়নি, সুতরাং এখানে কারো কিছুই হবে না। কিন্তু এই সুদেবী এই যে এত বড় বড় কথা বলে, তাহলে দেখো এই দিক দেখতে গেলে তো ওই দিকটাও দেখতে হবে, তো তখন তো মাথাগুলো উঠে আসবে, বড় মাথাগুলো উঠে আসবে, সেই বড় মাথার মধ্যে তো তুইও একজন, ভুল বললাম? তারপরে এটা যদি অন্যায় হয়, রেকর্ডিংটা যদি অন্যায় হয়, তাহলে তুই কি পারমিশন নিয়েছিস? তুই যে মারুর মা আর তোর সাথে যে হওয়া কথা, যে কথাটা, যে ভয়েসটা তুই রিভিল করেছিস, সেখানে কি তুই কোনো রকম পারমিশন নিয়েছিস? নিসনি তো। তাহলে তুই কোনো পারমিশন ছাড়া তাদের সাথে পার্সোনাল সম্পর্ক, তোর পার্সোনালি তোদের সাথে কথা বলেছে, কন্টেন্ট রিলেটেড তো কথা হয়নি, আমাদেরও অনেকের সাথে কথা হয়, তো সেই কথাগুলো কি কন্টেন্ট করে আমরা এখানে মানে বিক্রি করব, ইনকাম করব না? সেটা আলাদা, আমাদেরও ফোনে কথা হয়, সেটা আলাদা, রেকর্ডিং করার প্রয়োজনও হয় না, এটা বিশ্বাস, ভেতরকার বিশ্বাস। আমাদেরও অনেকের সাথে কথা হয়, কিন্তু সেটা কোনোদিনও জানতে পারিস অন ক্যামেরা আসে কার সাথে কথা হচ্ছে কি হচ্ছে না, কি কথা হলো, পার্সোনাল কি কথা হলো, কন্টেন্ট নিয়ে তো কথা হয় না, কন্টেন্ট নিয়ে কথা হলেও সেটাও কখনো কন্টেন্ট হয়ে আসবে না। এটা হচ্ছে বিশ্বাস, তুই বিশ্বাসের কোন জায়গাটা রেখেছিস? তুই তো রিভিল করেই যাচ্ছিস, তোকে কেউ বারণ করেনি কন্টেন্ট করতে, শুধু বলা হয়েছিল মারুর এখন এই স্টেজে মেয়েটাকে ছেড়ে দে, রোজ মারু। বাকি ক্রিয়েটাররাও তো আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারাও তো ভিডিও করে, আমরাও একটা সময় মারুকে নিয়ে প্রচুর ভিডিও করেছি। যখন একটা সময় বলছিলাম যে ওদের বিয়ের ব্যাপারটার সময়, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তখন অনেকগুলো ভিডিও করেছি, সেই ভিডিও অনেকগুলো একজনের কথা আমি প্রাইভেটও করেছি, সম্মান দিয়ে করেছিলাম আর কি প্রাইভেটটা, চাইলেই সেগুলো আমি আবার পাবলিক করতেই পারি, কারণ আমার ওর মধ্যে কোনো খারাপ কিছু নেই, তবুও বলছি। তো সেই সময় আমিও কিন্তু অনেক প্রশ্ন করেছিলাম এবং বলেছিলাম এই ঘটনার পেছনে কারা কারা আছে, কে কে জানে, মারুর বাড়ির লোক কতটা জানে। তখন তো এই সুদেবী স্পিক টু নট এবং বাড়ির পক্ষ নিয়েই কথা বলেছিল না? তাহলে আজকে তো উল্টে গেলি কেন? পার্সোনাল সম্পর্কের জন্য তুই নাকি যার প্রতি ভালোবাসা ইনভেস্ট করিস, এই জন্যই বুঝেছি এবার তুই ভালোবাসা ইনভেস্ট কথাটা কেন বলেছিস। এটাই হচ্ছে তোর ইনভেস্টমেন্ট, বুঝেছিস? যাতে ইনভেস্ট করলে রিটার্নসে আমার ডাবল বেনিফিট আসে, এই জন্য তুই ইনভেস্ট করিস, বুঝতে পেরেছিস? তো এটা হলো অ্যাকচুয়ালি ঘটনা, তোর সাথে মারুর সখ্যতা ছিল, ভালো সম্পর্ক ছিল, এখন নেই বলে পার্সোনাল কি কথাবার্তা হয়েছে সেইগুলোকেও তুই এখন কন্টেন্ট করছিস। তোকে প্রত্যেকে বলেছে এই মুহূর্তে মেয়েটাকে ছেড়ে দাও, তারপরেও যা কন্টেন্ট করছিলি, পার্সোনাল কি সম্পর্ক ছিল যেটা অন ক্যামেরা কোনোদিনও আসেনি, সেটাকে রিভিল করার রাইটস তোর আছে কি? তোর যদি থেকে থাকে সেটা রিভিল করার রাইটস, তাহলে পরে পমেরও রেকর্ডার অন করে মন্দিরার বাড়িতে যাওয়ার রাইটস ছিল, তাহলে সেক্ষেত্রে ভুল নয়, দুজনেই তো একই পথের প্রতীক, তোরা একই কাজ তো করলি। ও রেকর্ডার অন করে নিয়ে গিয়ে কথাবার্তাগুলো রেকর্ড করেছে, তুইও ফোনে কথা বলছিলি পার্সোনাল, সেটা রেকর্ড করে রিভিল করেছিস, তো দুজনে তো একই দোষ করেছিস। তাহলে এখন মানে আমি ভাবছি কোর্টে এটা প্রডিউস করা হলে এরকম কোনো বিষয় মানে যদি সত্যি যায়, তাহলে তো মানে জজ সাহেব তো নিজেই কনফিউজ হয়ে যাবে যে কি করে আমি কোন পক্ষে বিচার দেবো। মানে সবারই কি তাহলে জেল হবে? সবারই জেল হবে? আমরা দর্শক ভাই, খুব ভালো দর্শক, বুঝতে পেরেছো? যেটাই হোক না কেন, গরমা গরম যেটাই পাবো সেটাই আমাদের কন্টেন্ট। কারণ এই যে আমাদের তো আবার কন্ট্রোভার্সি কুইনের মতো ট্যালেন্ট নেই, আমরা বিনা ট্যালেন্টে থাকি, লজিক কম, ম্যাজিক কম আমাদের ভিডিওতে। কন্ট্রোভার্সি কুইনের ভিডিওতে সব রকমের জিনিস আছে, তাই না? আর আজকে মন্দিরা একদম চুপ, কোনো মানে ভাবলাম কি ধামাকা ভিডিও দেবে, অষ্টপদ রান্না করে স্বামীকে খেতে দিল, বুঝতে পেরেছো? এই হচ্ছে ধামাকা ভিডিও। এবং লাস্টে শেষ করার সময় নিজেই বলছে যে ভিডিওটা সেরকম একটা হলো না, কালকে থেকে ভালো ভিডিও দেবো, আজকে খুব ব্যস্ত ছিলাম। ওদিকে কমিউনিটিতে দিয়েছে ধামাকা ভিডিও আসছে, ভাবলাম কি ধামাকা ভিডিও আসছে, কি জানি এই যে কথাগুলো সুদেবী বলে ফেলেছে সেই কথাগুলো নিয়েই হয়তো বলবে হ্যাঁ আমি আছি আমার ছদ্দি ভাইয়ের সঙ্গে, আমার ছদ্দি ভাইয়ের যদি কেউ একটা চুলও বাঁকা করতে যায় আমি তার সব কটা চুল ছেঁচে ফেলবো। আর ভেবেছি মানে এরকম কিছু বলবে, তা না হলে হয়তো বলবে যে দেখো কে কি বলছে তার দায় আমার নয়। এখন কেন মন্দিরা চুপ? তাহলে পরে একে একে দুই আমরাও করতে পারি, তাহলে আমরা বুঝতেই পারি। মানে আমি তো অনেক আগে
আগেই বলেছি, মন্দিরা যে কাজটাই করে ঘুরিয়ে ফিরিয়ে ডিরেক্টলি নিজেকে সামনে প্রেজেন্ট করে না, করায়। তাহলে এখন এটা আমরা ক্যালকুলেট করতেই পারি না? দেখো আমরাও কিন্তু মারুর ক্ষেত্রে বলেছিলাম, মারুর মায়ের সঙ্গে সম্পর্ক আছে, ডে 1 থেকে বলে গেছি যে ওদের সবার সাথে সবার সম্পর্ক ভালো আছে। পমের ক্ষেত্রে সেটা ফ্যাক্ট, সত্যি অলরেডি সামনে এসেছে, মারুর ক্ষেত্রে এখনো আসেনি। কিন্তু আমরা বলেছি যে এটা আমাদের অনুমান, আমরা কি এরকম কোনো কিছু রিভিল করেছি? আমরা কোনো জায়গা থেকে খবর পেয়েছি, কিন্তু সেটা আমরা নিজেদের মতো করে বিচার করে বলেছি, এবং যেটা বলেছি দ্যাটস ট্রু, সত্যি কথাই বলেছি। তার মানে এই নয় পার্সোনাল কি কথা হয়েছে, কার কাছ থেকে শুনেছি, তার সাথে ফোনে বলা কথাগুলো রেকর্ডিং করে সেটাকে রিভিল করেছি। অপশান সবার কাছেই থাকে রে, অপশান আমাদেরও আছে, অপশান এরকম সবার কাছে থাকে। এই যে তুই যে বললি না যে বুঝতেই পেরেছি, মানে এখনো সেটা সামনে আসেনি, মন্দিরে কাগজপত্র নেই, মানুষ বুঝতেই পারছিল কোথায় যাচ্ছিল, কিসে ব্যস্ত ছিল, মানে এই খোপড়িটা একটু চালা এরকম বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ফ্যাক্ট অলরেডি সেদিনই চলে এসেছিল। মুখটা শুধু ফসকায় না, আমাদের কথা যদি দিই কথাটা রাখি, এটুকুই বললাম। কাউকে রেসপেক্ট করার কোনো রকম রাইটস আমি মনে করি পার্সোনালি কোনো মানুষের নেই। তারপরে যে জিনিসটা অন ক্যামেরা নেই সেটাকে আমি অন ক্যামেরা তুলে ধরতে পারি কি? পারি তুলে ধরতে। তাহলে পরে আজকে যারা অন ক্যামেরা নেই, তুই আমরার মধ্যে তাদেরকেও তুই টেনে আনলি, এদিকে তোর বুনু আর তুই দুজনে মিলে জ্ঞান দিস। দিদিদের নিয়ে কোনো কথা বললে কিন্তু সহ্য করবো না। দিদিদেরকেও টান হচ্ছে যে মন্দিরা তুমি তো জ্ঞান মারছিলে, আমার দিদিদেরকে আর দেখাবো না আমি, আমার দিদিদেরকে শুধু হেনস্থা করা হচ্ছে, কি বলছিলে না? তো এখন তোমার সেই প্রাণের ছদ্দি ভাই তো সেই দিদিদেরকে টেনে নিয়ে আসলো। এখন কেন মুখে কোনো মানে আওয়াজ নেই, কুলুপেটে বসে আছো? স্ট্রাইক মারার সময় বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমার ছদ্দি ভাই বাদ, তার চ্যানেলে ভিডিও ছিল, মানুষ তাদেরকে আর কি দায়িত্ব দেওয়া হয়েছে, লিঙ্কগুলো আমার পাঠাও, ছদ্দি ভাইয়ের চ্যানেলে কি আছে লিঙ্ক, সেই লিঙ্ক ছদ্দি ভাইকে প্রোভাইড করে দিন, ভাই ভিডিওটা প্রাইভেট করে দে, আনলিস্ট করে দে, কি এটাই তো হয়েছে। এগুলো তোমাদের ব্যবহারের সামনে আসছে, ভেতরের কি খবর সেই পর্যন্ত আমরা কখনো রিভিল করি না, করবো না। আমি আমার কথা বলছি, করবো না। তারপরেও বলছি তোমাদের এই সব অ্যাক্টিভিটিসে এইগুলো প্রত্যেকটা মানে একটা অবুঝ শিশু, মানে অবুঝ মানুষ, যে শিশু বলাটা ভুল হবে, যে অবুঝ মানুষ সেও বুঝতে পারে। বুঝতে পেরেছো তো? তাহলে কি বোঝাতে চাইলো এই সুদেবী আলটিমেটলি? আর মন্দিরা দেবী বা কেন চুপ করে আছে? সুদেবীর কালকের এই কথোপকথনের পরে কেন কোনো উত্তর দিল না, কেন বললো না এগুলোর দায়িত্ব আমার নয়, আমি কিছু করিনি? আরেকদিকে মারু লাইভ করেছিল কালকে, তোমরা দেখেছো, দিনের বেলা হঠাৎ করে ভিডিও আপলোড হতে দেরি হয়েছে, আপলোডে বসিয়েছে, লাইভ করছিল, টাইম পাস হচ্ছিল না, সেই কারণে লাইভ করছিল। তো খুব ভালো কথা লাইভ করেছে, এবং সেখানে কেউ প্রশ্ন করেছে যে তুমি কি জানো এরকম কেস কামারি নিয়ে এই হচ্ছে, এরকম নাকি তোমার ওই দিদি ভাই আর কি ঠাকুরনগর দিদিভাইয়ের নামে কেস করা হচ্ছে, তোমার নামেও কেস করা হবে? বলছে না তো জানি না, কি যা ইচ্ছা করুক গিয়ে, আমরা এসবের মধ্যে নেই। এদিকেই আবার অন লাইভ অন ক্যামেরা সবার সামনে এই জিনিসটা সামনে আসলো, পমের কাছে কিছু একটা নোটিশ অলরেডি চলে এসেছে, 7 দিনের সময় দেওয়া হলো, সাইন করে পাঠিয়ে দেবে। মানে কি ভেতরে সবাই সবই জানে, ভেতরে সবাই সব জানে, সবাই মনে করে আমি চালাক, কিন্তু সবই কন্টেন্ট হয়ে ওপরে ফুটে ওঠে। কি বলবে? আমি যত ভাবি মারুকে আমি কন্টেন্ট করবো না, এর মধ্যে ও যা ইচ্ছে তাই করুক। হ্যাঁ, ওর প্রেগনেন্সিটাকে শো অফ বেশি করছে, এটা সত্যি কথাই। আজকে দেখলাম ওর ভিডিও, হেলথ সেন্টারে গেছিলো, ওয়েট করা হয়েছে, ওয়েট 3 কেজি কমে গেছে। এই টাইমটা দিয়ে আপস ডাউন হয়, এটা নিয়ে টেনশন করার মতো কিছু নয়। এই সময়টা দিয়ে অনেক মেয়েরই চেহারাটা কমে যায়, ওয়েটও কমে যায়। তবে ওয়েটটা ঠিক রাখা ভীষণ দরকার বাচ্চার জন্য, কারণ শুধু তো আমার ওয়েটটার সঙ্গে আমার বেবিটার ওয়েটটাও আসছে, তাই না? আমি যেটা খাচ্ছি আমার বেবিও সেটা খাচ্ছে, সুতরাং এই সময়টাতে আমি যত স্ট্রেস কম নেব, তত আমার নিজের হেলথের জন্য ভালো, আমার বেবির জন্য ভালো, সব কিছু তো ভালো। আর লাইভে যেমন করে কালকে মারু বলছিল, মানে কালকের ভিডিওটা আজকে আসলো, যেমন করে বলছিল না একটা জিনিস খারাপ এসেছে, আমার খুব খারাপ, মানে ভালো লাগছে না, আমার বেবি রিলেটেড, প্রেগনেন্সি রিলেটেড, অন্য কোনো কিছু নিয়ে না। আমি ভাবলাম কি জানি কোনো রিপোর্ট হয়তো খারাপ এসেছে বা কিছু, আজকে তো নর্মাল ভিডিও আসলো। তা মানে এগুলো কি, বেবিটাও কন্টেন্ট, এটাই আমার বলার বিষয়। একটা মায়ের কাছে তার বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সেটা কন্টেন্ট না, কন্টেন্ট কর না, অবশ্যই করবি, কন্টেন্টের তো দরকার, পয়সার দরকার, সব, এটা তোর প্রফেশন, পয়সার দরকার হোক বা না হোক। তাই বলে প্রত্যেকটা মুহূর্তে প্রেগনেন্সি কন্টেন্ট হলে এই জিনিসটা প্রচণ্ড দৃষ্টিকটু,
প্রচণ্ডই দৃষ্টিকটু। তারপরে একা থাকে মারু, পম্পম থাকে না, সকালে যায় রাতে আসে, সেই জায়গাটায় দাঁড়িয়ে এই টাইমটা দিয়ে মেয়েরা একা থাকলে তো বুঝতেই পারো ভালো লাগে না, একটু মুড সুইং হয়, একটু না যথেষ্টই মুড সুইং হয়। এই সময় একটুখানি ইচ্ছে করে বাড়ির লোকজন, কাছের লোকজনের একটু কেয়ার, বিশেষ করে মেয়েরা এই সময় মায়ের কাছে থাকতেই স্বচ্ছন্দ ফিল করে, একটু প্যাম্পার্ড হয় এই টাইমটা দিয়ে, আমাদের ইচ্ছে করে। কারণ এই জার্নিটা সব সময় তো আসে না। আর এই যে আজকে থাম্বনেলটা যে দিয়েছিস, মা হওয়ার মুহূর্তটা সত্যি অকল্পনীয়, এরকমই একটা কিছু যে প্রতি মুহূর্তে সেটাকে ফিল করি, কিন্তু জার্নিটা কষ্টের। এই জন্যই বলে মা হওয়া মুখের কথা নয়, ঈশ্বর বেছে বেছে মেয়েদেরকেই এই ক্ষমতাটা দিয়েছে। কেন জানিস? কারণ জানে ওই মেয়েরাই পারবে এই কষ্টটা নিতে। সত্যিই তাই, মা হওয়ার জার্নিটা সহজ নয়। একটা মেয়ের শরীরে কত রকমের ভাঙা পড়া চলে, কত রকমের হরমোনাল চেঞ্জ হয় এই টাইমটা দিয়ে, বোঝার শক্তি অন্য কারণ নেই, সেই মেয়েটাই বুঝবে। হ্যাঁ, হাজব্যান্ড বুঝতে চায়, কেয়ারিং সব ঠিক আছে, কিন্তু ওই ফিলিংসটা মানে ভেতরে আমার কি চলছে সেটা সেই মেয়েটাই বুঝবে। যেমন একটা আনন্দ, গর্ব, ঠিক তেমনি অনেকটাই কষ্ট, অনেকটাই কষ্ট। আর এরই না মা, এত সহজ নয় মা হওয়া। তো সেই কষ্টটা তো প্রত্যেকটা মেয়েকে করতে হয়, করতে হবে, জানি কষ্ট হচ্ছে। আর একা একা রয়েছিস, একা একা সব করতে হচ্ছে ঘরে। মোটামুটি মানে কাজের লোকের কতটুকু করে দিয়ে যায়, বাসন মাজা, ঘর মোছা, তারপরে আদারওয়াইজ সমস্ত কাজই করতে হয়, রান্না বান্না। এই টাইমটা দিয়ে ইচ্ছেও করে, একটু ইচ্ছে করে সবাই গুছিয়ে দিলে খেতে ভালো লাগে। সবার লাগ সমান হয় না, আমিও একাই করে খেয়েছি, যদিও আমার মা রোজ আসতে যেত, কারণ আমি তো তখন আলাদাই মানে রেন্টেই থাকতাম। তো সেই সময় কষ্ট হয়েছে, কিন্তু আমার মা আসতো যেত রোজ, প্রত্যেকদিন সকালে আসতো, রাতে যেত, এরকম ছিল। আমার রিলেটিভসটা ছিল। শ্বশুরবাড়ির সাথ সব মেয়েদের ভাগ্যে জোটে না যে তারা সবসময় থাকবে, প্যাম্পার করবে, এটা মেয়েদের কপালে এই পার্সেন্টেজ খুব কমই থাকে। মা মাই হয়, যেমন তুই তোর সন্তানেরটা বুঝতে পারছিস, ঠিক তেমনি তোর মাও তোর কষ্টটাই বুঝবে, এটা হচ্ছে ন্যাচারাল ফ্যাক্ট। তো সেই জায়গায় অন্য কেউ তো অতটা বুঝবে না। তুই তোর শ্বশুরবাড়িতে গেলে তোর শাশুড়ি করবে, করে, সেটা তুই বলেছিস, শ্বশুরবাড়ি যথেষ্ট ভালো বলেছিস, কিন্তু কিছু সমস্যার জন্য জিনিসপত্র নিয়ে ওখানে যাওয়া, তারপরে বাড়িটা ফাঁকা পড়ে থাকবে, ওয়াশরুমটা অনেক দূরে, অনেক কিছু সমস্যার জন্য তুই বলেছিস আমি এখানে একা একা থাকতে থাকতে অভ্যস্ত, এখানে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সেখানে একা একা আছিস। যতই তুই বলিস আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না, মানুষের কিউরিসিটি এমন একটা জিনিস না, আমরা মানুষ, মানে আমাদের মধ্যে সব কিছুরই ক্যারেক্টার মানে ভরে ভরে দেওয়া। আমাদের মধ্যে কেউ যদি বলে মানুষের মধ্যে লোভ, লালসা, চাওয়া পাওয়া মানে এইসব নেই, তাহলে ভুল। প্রত্যেকের মধ্যে আছে, সে যত অনেস্টি হোক, তার মধ্যে আছে। হ্যাঁ, লোভ মানে এই নয় যে আমি অনেক বড় হব বা ওকে ঠকিয়ে আমি বড় হব, এই লোকটা হয়তো অনেকের থাকে না, কিন্তু এই লোকটা থাকে যে আমি 5 জনের জন্য করবো, এটাও তো একটা লোভ। আমি করতে চাই 5 জনের জন্য, এটাও তো একটা লোক, তাই না? তো মানুষ মানেই তাই রক্ত মাংস দিয়ে গড়া। তো তুই যতই বলিস কন্ট্রোভার্সি কারো চ্যানেল দেখি না, নট রেকমেন্ডেড করা আছে, আমার কাছে নোটিফিকেশান আসে না, এগুলো বললে তো হবে না, দেখিস তো বটেই। আর এই স্ট্রেসটা নিচ্ছিস বলে ওয়েটটা কমে গেছে, খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছিস, নিজের মুখেই বলছিস যে কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি, ফিজিক্যালি খুব একটা তুই অসুস্থ নোস, সেই জায়গায় ঠিকঠাকই আছিস। তাহলে এই স্ট্রেসটা নিচ্ছি যে চারিদিকে কি হচ্ছে, কাকে বিশ্বাস করেছিলাম, কাদেরকে বিশ্বাস করেছি, তারা তো আমার পার্সোনাল সব কিছুকে রিভিল করছে, এই হেডেকটা তোর মাথার মধ্যে ঘুরছে। তাই জন্য আমি বলবো এই টাইমটা দিয়ে, জানি টেনশান বললেই চলে যাবে, আর টেনশান নিস না বলবো আর আসবেন, এগুলো হয় না। কারণ এই যাকে আপন মনে করে, এই দীপ ভাই, যেই দীপ ভাইকে সব বলেছিলি, এই দীপ ভাই হচ্ছে নাছোড়বান্দা, এই দীপ ভাইয়ের ক্যারেক্টারই হচ্ছে তাই। যতই বলুক আমি চেঞ্জ হয়ে গেছি, কোনো দিনও চেঞ্জ হবে না। এই যে দেখেছি সুযোগ পেলে এই পার্সোনাল ইনফরমেশন রিভিল করে, এটাই হচ্ছে এর ক্যারেক্টার। তো করে যখন ফেলেছিস মেনে নিতেই হবে, কিন্তু এখন এই মুহূর্তে বেবির খেয়াল রাখ, নিজের খেয়াল রাখ, তোকে সুস্থ থাকতে হবে, তুই সুস্থ থাকলেই তোর বেবিটা সুস্থভাবে পৃথিবীতে আসবে। এখন সবার আগে প্রয়োজন তোদের দুজনের সুস্থতা, বেবিটাকে ভালোভাবে পৃথিবীতে আনা, এটাই হচ্ছে সবার আগে প্রয়োজন। আর যে যেটা করছে জানি, এগুলো যতই বলিস, কারণ করে তো ফেলেছিস, বলেছিস তো তুই কি কি বলেছিস, তোদের মধ্যে কি কি রেকর্ডিং রয়ে গেছে, এগুলো তো একমাত্র তোদের মনই জানে। তাই ওই চোরের মন বোচকা বোচকা এই কথাটা বলে না, তাই আমি তো এটা বলে ফেলেছি, আমি তো ওটা বলে ফেলেছি, তাই এই তো এর যা ক্যারেক্টার বেরোচ্ছে এ তো সবই রিভিল করে দেবে, এটা তো ভেতরে হচ্ছে, এটা তো বুঝতেই পারছি। তুই তার জন্য ভিডিও দেখ বা না দেখ, এটা তোর ভেতর হচ্ছে, এটা একদম বাস্তব, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু করার নেই, মেনে নিতে হবে। আর এই সময়টা দিয়ে এগুলো থেকে সাইড হওয়ার জন্য মানে ফোনে, হ্যাঁ তোকে কমেন্ট করেছে কমেডিয়ান ভিডিও দেখো, কমেডিয়ান ভিডিও দেখতে পারিস, বা কোনো
গল্পের বই, ভালো গল্পের বই শুনতে পারিস, কিংবা তুই তোর ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে সেইগুলোকে পড়তে পারিস। এগুলো ওপরওয়ালার মানে ব্লেসড। কারণ আমার মেয়ে, আমি যখন এই জার্নিটা দিয়ে যাচ্ছিলাম তখন তো ফোন ফুবিয়া এত ছিলাম না, 2014, আর তখন এত ফেসবুক ইনস্টা এত সুবিধা, এত ফেসিলিটি ছিল না। হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট ছিল, বাট কোনো রকম ফেসিলিটি তখন সেইভাবে ছিল না। আর মানুষ দেখবে কোভিডের সময়টা দিয়ে অনেক বেশি মানে এই সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে গেছে, তখন তো অত ছিলাম না। তো আমি হনুমান চালিসা আর গীতা পড়তাম, চান করে উঠে সকাল সকাল সব কাজ সেরে চান টান করে উঠে আমি হনুমান চালিসা আর গীতা প্রত্যেক দিন। আর সেই হনুমান চালিসা গীতা এখনও আমার কাছে আছে, ঠাকুরের সামনে আমি রেখে দিয়েছি। আমি গীতা এখনও পড়ি, পুজো যখন দিই। রোজ যে গীতা পড়ি সেটা নয়, কিছু কিছু মানে অধ্যায়গুলো পড়ি, একটা দুটো করে, সময়ের জন্য সবটা হয়ে ওঠে না। আর হনুমান চালিসা তো মুখস্থই হয়ে গেছে এখন, সেগুলো তো এমনিই বলতে থাকি রোজ। তো তখন পড়েছিলাম, এগুলো ভালো বলে, আমার বাবা বলতো, আমার বাবা এনে দিয়েছিল। বাবা বলতো এগুলো পড়বি, ভালো হবে, বাচ্চার জন্য ভালো হবে, তারা ভালো ভালো জিনিস চিন্তা করবে, এটা বলে। তো সেই জায়গায় বলবো তোর যেটা ভালো লাগে, খারাপ জিনিসটাকে ইগনোর করে ভালো জিনিসটাকে নে। কারণ কর্ম যেটা করার করে ফেলেছিস, এখান থেকে রিটার্ন আসার আর কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে ঘটনা। কারণ যাকে দিয়েছি সেই মানুষটা যে কি মানুষ সে তো বুঝতেই পারছিস। হারে হারে আমরা তো শুধু বলছি, দেখছি আর বলছি, বুঝতে তো পারছিস তোরা, তাই না? আর একটা কথা বলছি, যেটা মানে না বললেই নয়, সেটা হলো গিয়ে এই যে সুদেবী এই যে বড় বড় কথা বললো, অনেক জ্ঞানের বুলি শোনালো, এবং ওর জন্য নাকি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রতিভা ফুটে উঠেছে। ও চ্যালেঞ্জ দিয়েছিল কারা কারা গান জানে। দেখ, তোর মতো সবাই শো অফ তো করতে পারে না, তুই তো সব কিছুতেই শো অফ করিস। নোংরামিকে প্রশ্রয় দিবি, সেটাও তো শো অফ। তারপরে সেটাকেই বাজারে বিক্রি করবি অডিও ভিডিও দিয়ে, সেটাও তো শো অফ। তোর গানের গলা ডেফিনেটলি ভালো, আমি বলবো না যে ভালো নয়। তুই প্রশিক্ষণ নিসনি, তারপরেও ভালো লাগে, ওর গান আমারও ভালো লাগে। কিন্তু তার মানে এই নয় আর বাকি যারা আছে তাদের মধ্যে কারোর মধ্যে কোনো রকম কোনো ট্যালেন্ট নেই। অনেকেই দেখলাম গান করেছে, তাদের গলা তোর থেকেও ভালো, অনেক ভালো লেগেছে, অনেকে চেষ্টা করেছে। আমি যেমন গানের গটুকুও জানি না, জীবনেও শিখিনি। আমি গান করলে সবাই ছুটে আসবে মারতে, বুঝতে পেরেছো? তাই গান করি না। তার মানে এই নয় গানটা জানি না বলে অন্য কোনো ট্যালেন্ট নেই, কিংবা তোর মধ্যেও গান বাদে অন্য কোনো ট্যালেন্ট নেই, এটা তো নয়। কূটনীতিটা তোর মধ্যে অনেক বেশি। তোর অ্যাকচুয়ালি যাওয়া উচিত ছিল পলিটিক্সে। পলিটিক্সে গেলে তোর জায়গাটা একদম উপযুক্ত হতো। ভয় পেয়ে গেছিস, কেসের নাম শুনে ভয় পেয়ে গেছিস। এই জিনিসটা ভয় কেন পাচ্ছিস? যদি ভয় পাওয়ার মতো হতো যে আমি এটাকে ফেস করেছি, তাহলে তাকে আরও ভদ্র হওয়া উচিত ছিল, মার্জিত হওয়া উচিত ছিল। কখনোই কাউকে পার্সোনাল অ্যাটাক করা উচিত নয়। তার সাথে তোর সম্পর্ক এখন এই মুহূর্তে যে কন্ডিশনেই দাঁড়াক, সব সময় আমাদের সাথে সবার সম্পর্ক সমান থাকে না। আমাদের এরকম অনেক রিলেশন আছে যেই জায়গায় এর থেকেও অনেক ক্লোজ রিলেশন আছে, যেখানে হয়তো অনেক কিছু ডিসকাস হয়ে গেছে, তারপরে তাদের সাথে সম্পর্কটা নেই, সেই জায়গায় একেবারেই মুখ দেখাদেখি নেই, কিন্তু কেউ একটাও টুটা শব্দ করবে না। এটা হচ্ছে বিশ্বাসের জায়গা, বুঝতে পেরেছিস? আর যেখানে মারু তোকে রিলেট করে, মন্দিরে রিলেট করে একটা ওয়ার্ড অন ক্যামেরা আনেনি, সেখানে তোরা কেন বারবার খোঁচাস ওকে? এটাই তো মানুষের প্রশ্ন। এই জায়গাটাই কোশ্চেন মার্ক ছিল। নিজেকে যদি এই জায়গায় একটু সংযত রেখে কন্ট্রোভার্সির জায়গায় কন্ট্রোভার্সি করতিস, কিচ্ছু হতো না। কন্ট্রোভার্সি মানে কেস কামারি, এই জিনিসগুলো বড্ড বেমানান লাগে। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে যদি এই কেস কামারি, মানে নিজে তো ফেস করেছিস, বুঝিস তো। আর সব কিছু তোর এগেনস্টেই কেন হয়? এটাই কথা। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে আর কোনো রকম অন্য ভিডিও দেবো না, ভেবেছিলাম আরেকটা কন্টেন্টের ভিডিও করবো, বাট বুঝতেই পারছো আমি শারীরিক অসুস্থতার থেকে অনেক বেশি মানসিকভাবে বিধ্বস্ত, যার কারণে আমি একটুখানি ক্যামেরার সামনে আসার চেষ্টা করি, যাতে আমার একটু এর মধ্যে থাকলে পরে, এই জিনিসগুলো দেখলে পরে আউটসাইডের বাকি জিনিসগুলো আমি ভুলে যাই। সেই কারণে একটু ক্যামেরার সামনে আসার চেষ্টা করি। তারপরেও খুব একটা শরীরটাও ভালো না, ঠান্ডাও লেগেছে, যার জন্য আজকে আর কোনো কন্টেন্ট করবো না। চেষ্টা করবো খুব শিগগিরই যেমন করে 2টো করে ভিডিও দিতাম তেমনি করে দেওয়ার। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।